সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত শনিবারে আমরা বাংলা তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সবগুলোই দেখেছো এবং পড়েছো, তাই না? ক্লাসগুলো দেখেছো না সবাই? গত শনিবারে ভিডিও ক্লাসটি দেখেছো সবাই? বলো তো দেখি, ঢাকায় শব্দটি এখানে আই প্রত্যয় কোন অর্থে বসেছে? জাত অর্থে। জাত অর্থে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। আর কেউ প্রশ্ন যদি উত্তর দিতে চাও বাংলা, তাহলে একটু হাত ওঠাও দেখি, কে কে প্রশ্ন উত্তর দিতে চাও, আমি একটু ধরি। তো রাহিমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। যারা ক্লাসে উপস্থিত আছো, একটা রুদ্র, রাফসান রাফি, আমির হামজা ইমন, আরাফ, ইসমাইল, রাহাত, হাসিব, নাবিলা আক্তার, নাজমুস সাকিব, রাহিমা, আমিরা রফিক, ইয়াসিন, মাইশা, এই কয়জন আজকে 15 জন ক্লাসে উপস্থিত আছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা উপস্থিত থাকে না তাদেরকে উপস্থিত করানোর জন্য তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আজকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সম্পর্কে আমরা আলোচনা করব। প্রত্যয় আলোচনা করার সময় আমাদের একটি বিষয় অবশ্যই চলে আসে, সেই বিষয়টি হলো গুণ এবং বৃদ্ধি। অর্থাৎ প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হওয়ার সময় প্রকৃতির আদি স্বরের যে পরিবর্তন হয়, প্রকৃতির মধ্যে যে পরিবর্তন, স্বরধ্বনির আমরা পরিবর্তন দেখি, এই পরিবর্তনকে বলা হয় গুণ বা বৃদ্ধি। তো গুণের নিয়ম এবং বৃদ্ধির নিয়ম আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি। গুণের নিয়ম এবং বৃদ্ধির নিয়ম আমাদের জানা থাকবে। আমরা আজকে আলোচনা করব, পর্যায়ক্রমে ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে, চলে আসবে নিয়মগুলো। নিয়ম আলোচনা উদাহরণ দিতে দিতে আলোচনার মধ্যে আমরা চলে যাব। তো প্রথম যে প্রত্যয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেই প্রত্যয়টা হচ্ছে ইমন প্রত্যয়। ইমন প্রত্যয় প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হওয়ার সময় প্রত্যয়ের মধ্যে আমরা পরিবর্তন লক্ষ্য করি। এই প্রত্যয়ের যে অংশটুকু লোপ পায় তাকে বলা হয় ইথ, তাকে বলে ইথ। এবং অনেক ধরনের পরিবর্তনও আমরা লক্ষ্য করে থাকি। ইমন প্রত্যয় যখন যুক্ত হয় শব্দের সাথে, তখন তা পরিবর্তিত হয়ে হয় ইমা, পরিবর্তিত হয়ে ইমা হয়ে যায়। যেমন উদাহরণ দিতে পারি, মহৎ যোগ ইমন। এখন আমাদের একটি নিয়ম রয়েছে, মহৎ এবং মহান শব্দ যদি থাকে তাহলে আমাদের কি পরিবর্তন হয়, কেউ বলতে পারবে? মহা হয়। হ্যাঁ, মহা হবে। তাহলে হবে মহা যোগ ইমনের পরিবর্তে হবে ইমা। এখন এই দুটো মিলে এখন প্রত্যয় যুক্ত হয়ে গেল। এখন দেখো, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হওয়ার সময় যদি প্রকৃতির শেষ বর্ণের সাথে কোনো স্বরধ্বনি যুক্ত থাকে, সেই স্বরধ্বনিটি লোপ পেয়ে যায়। তাহলে এখানে আমরা আকার দেখতে পাচ্ছি, এই আকারটি লোপ পেয়ে যাবে। লোপ পেলে হবে মহ। এখানে রস্বই আছে, রস্বইটি কার হিসাবে যুক্ত হবে? মা। মহৎ যোগ ইমন সমান সমান মহিমা। এখন প্রশ্ন যদি আসে যে মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কি, তখন লিখতে হবে কিন্তু এটা, মহৎ শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মহৎ যোগ ইমন সমান সমান মহিমা। একইভাবে নীল যোগ ইমন সমান সমান নীলিমা। এগুলো আমরা বিশেষ্য পদ গঠনে এই প্রত্যয়টি যুক্ত হয়ে থাকে। প্রশ্ন আসতে পারে যে ইমন প্রত্যয় যুক্ত হলে কোন পদ সাধিত হয়?
আমরা জানি প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে দুইটি পদ সাধিত হয়, কি কি বলতে পারবে কেউ? কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। না নামপদ ও ক্রিয়াপদ। না, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে বিশেষ্য পদ এবং বিশেষণ পদ সাধিত হয়, অর্থাৎ যে শব্দটি গঠিত হয় সেই শব্দটি বিশেষ্য পদ অথবা বিশেষণ পদ রূপে ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী যে প্রত্যয়টি রয়েছে সেটি হচ্ছে ইল প্রত্যয়। এটি উপকরণবাচক জাত বিশেষণ পদ গঠনে গঠিত। পঙ্ক যোগ ইল সমান সমান পঙ্কিল, পঙ্ক যোগ ইল পঙ্কিল, এই যে আমরা দেখতে পাচ্ছি। এরপরে বিশেষণ পদের অতিশায়নে ইষ্ট প্রত্যয় যুক্ত হয়। ইষ্ট অতিশায়ন মানে কি কেউ জানো? অতিশায়ন মানে কি? না স্যার। ডিগ্রি জানো? ডিগ্রি, ইংরেজি সেকেন্ড পেপারে ডিগ্রি পড়েছো? জি স্যার জানি। হ্যাঁ, গুড। Yes, sir. এগুলো কখন ব্যবহার করা হয়? তুলনার ক্ষেত্রে। তুলনা। হ্যাঁ, যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয় তখন হয় আমাদের কম্পারেটিভ ডিগ্রি, আর যখন বহুর মধ্যে তুলনা করা, অনেকের মধ্যে তুলনা করা হয় তখন তা হয়ে যায় সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ তুলনার ক্ষেত্রে আমাদের এখানেও যখন তুলনা করা হয় তখন এই যে প্রত্যয়গুলো যুক্ত হয় সেই প্রত্যয়ের একটি হচ্ছে ইষ্ট প্রত্যয়। এই ইষ্ট যেন গুরু যোগ ইষ্ট গরিষ্ঠ, লঘু যোগ ইষ্ট লঘিষ্ঠ। তাহলে এই যে প্রত্যয়গুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যয়গুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এখানে তুলনার ক্ষেত্রে বা অতিশায়নে আমরা ব্যবহার করতে, যদি অতিশায়ন ঘটে তবে তা বিশেষণ পদ রূপে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। ব্যবহারের ক্ষেত্রে আমরা অতিশায়নের ক্ষেত্রে বিশেষণ পদ রূপে বসে। আবার তর এবং তম প্রত্যয় রয়েছে, এটাও কিন্তু অতিশায়নে ব্যবহার করা হয়। যেমন গুরুতর, দীর্ঘতম, দীর্ঘতর, এই যে পার্থক্যটুকু আমরা দেখেছি অতিশায়নের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তর এবং তন প্রত্যয়। আর যদি দীর্ঘই ইন প্রত্যয় রয়েছে আমাদের বাংলা ব্যাকরণে, একটি প্রত্যয় রয়েছে ইন। এই ইন প্রত্যয়টি দীর্ঘইতে রূপান্তরিত হয় যদি তা এক বচন বোঝায়। যদি বিশেষ্য পদের এক বচন বোঝায় তখন তা দীর্ঘইতে পরিণত হবে। যেমন জ্ঞান যোগ ইন সমান সমান জ্ঞানী। কিন্তু যখন বহু বচন সাধিত হবে তখন এই দীর্ঘইটা রস্বইতে পরিণত হবে এবং তার সাথে বহুবচন জ্ঞাপক যে প্রত্যয়গুলো রয়েছে সেই প্রত্যয়গুলো সাধিত হবে এবং স্ত্রীবাচক শব্দ যদি গঠিত হয় সেক্ষেত্রেও কিন্তু রস্বই হয়ে যাবে। ঠিক আছে? জ্ঞানীগণ যখন আমরা বলবো তখন তার রস্বই হবে। এগুলো আমাদেরকে আমাদের যে সংস্কৃত প্রত্যয় সংস্কৃত ভাষার যে নিয়মগুলো রয়েছে এগুলো আমরা জানি। যেমন প্রাণীবাচক, প্রাণী এক বচন, কিন্তু তার সাথে যখন কোনো শব্দ যুক্ত হয় তখন তা রস্বইতে পরিণত হয়ে যায়, দীর্ঘইটা রস্বইতে পরিণত হয়ে যায়। তা বা ত প্রত্যয় যুক্ত হলে তা বিশেষ্য পদ গঠন করে থাকে, আমরা জানি। যেমন শত্রু যোগ তা শত্রুতা, বন্ধু যোগ ত বন্ধুত্ব, শ্রেষ্ঠ যোগ ত শ্রেষ্ঠত্ব। এভাবে অনেক শব্দ আছে, বিশেষ্য পদ রয়েছে যেগুলো আমরা ত প্রত্যয় বা তা প্রত্যয় যুগে গঠন, যদি তা প্রত্যয় বা ত প্রত্যয় কোনো শব্দের সাথে যুক্ত হয়, ত অথবা তা প্রত্যয় যুক্ত হয় তবে তা বিশেষ্য পদ গঠন করে। এবং এখানে আরেকটি নিয়ম প্রচলিত আছে, আমাদের পাঠ্য বই দেওয়া নেই, তোমাদের উপকারার্থে একটু বলে দিই। যদি বিশেষণ পদের শেষে দীর্ঘই থাকে এবং তার সাথে তা প্রত্যয় বা ত প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ্য পদ গঠন করে তখন তা রস্বইতে পরিণত হয়। যেমন ধর উপকারী,
বানানের দীর্ঘই যোগ তা, তাহলে এখানে উপকারী বানানের রস্যই হবে তা, উপকারিতা, অপকারিতা, প্রয়োজন। এই যে আমাদের তাপত্যয় বা তপত্যয় যুক্ত হলে এগুলো কিন্তু আমাদের পরিবর্তনটা লক্ষ্য করতে হবে, এটা আমাদেরকে জানা দরকার। নিয় প্রত্যয় বা ইন প্রত্যয়, ইও প্রত্যয়, জল যোগ ইও, জল যোগ ইও না কিন্তু নিয় প্রত্যয়, কিন্তু আমাদের যখন প্রত্যয় যুক্ত হবে নিয় প্রত্যয়টি ন ইত হয়ে যাবে। ইত মানে কি বলো তো দেখি, ইত কাকে বলে? কেউ বলতে পারবে ইত কাকে বলে? উপকরণ জাত বিশেষণ। ইত, আমরা প্রথম শব্দ বলেছিলাম ইত কাকে বলে? প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হওয়ার সময় যদি প্রত্যয়ের কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি লোপ পেয়ে যায় তাকে বলা হয় ইত। এখানে দন্তন্যটি লোপ পেয়ে যাচ্ছে, থাকছে শুধু ইও, দন্তন্যটা বাদ, তাহলে ইও হবে। যেমন জল যোগ ইও, এখন ইও কিন্তু আমরা লিখতে পারবো না, প্রকৃতি এবং প্রত্যয় যদি নির্ণয় করতে আসে তাহলে আমরা ইও লিখতে পারবো না, তখন আমাদেরকে লিখতে হবে নিয়, কিন্তু হবে জলীয়। বায়ু যোগ ইও সমান সমান বায়বীয়, এই যে বায়ু যোগ নিয়, এখন হবে বায়বীয়। এটা কিভাবে বায়বীয় হলো কেউ বলে দিতে পারবে আমাকে? কারো জানা আছে? দেখো তো একটু উদাহরণটা চেষ্টা করে কেউ বলতে পারবে কি কিভাবে বায়বীয় হলো? বায়বীয় হলো, বায়ু যোগ নিয় যোগ হয়ে হ্যাঁ বায়ু যোগ নিয় সমান সমান বায়বীয়, কিভাবে হলো এটা কেউ বলতে পারবে? আচ্ছা আমি একটু নিয়মটা বুঝিয়ে দিই। আমি প্রথমে গুণ এবং বৃদ্ধির কথা বলেছিলাম। এই যে যদি কোনো প্রকৃতির শেষে রস্যও থাকে, রস্যও আছে, এটা গুণের নিয়মে পরিবর্তিত হয়ে কি হয়? ও ও হয়। তাহলে আমরা পাচ্ছি কিন্তু বায়ো, ঠিক আছে। এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছে নিয় প্রত্যয়, নিয় মানে ইও প্রত্যয়, ইও দীর্ঘ ই, ও যোগ দীর্ঘ ই, সন্ধির নিয়ম কি? ও এর জায়গায় কি হবে? অব, ওর জায়গা হবে অব, তারপর দীর্ঘই আছে, দীর্ঘইটা কার হিসাবে যুক্ত হবে? এখানে দীর্ঘই থাকলো, তাহলে এটা পরিবর্তিত হয়ে হয়ে গেল বায়ব। এখানে অন্তস্থ এর ওটা বাদ চলে যাবে, কারণ এই ও পরিবর্তিত অব হয়েছে, অবের মধ্যে স্বরের কোনো সংক্ষিপ্ত রূপ নেই, অতএব সংক্ষিপ্ত রূপ বাদ ব। এরপরে এই দীর্ঘইটা কার হিসাবে যুক্ত হবে? বোঝা গেল? এই যে নিয়মটি আমাদেরকে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, বুঝেছো সবাই? অর্থাৎ প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির ক্ষেত্রে প্রকৃতি এবং প্রত্যয়ের যে স্বরধ্বনিগুলো থাকবে সেই স্বরধ্বনির সাথে যদি সন্ধির নিয়ম প্রযোজ্য হয় সেক্ষেত্রে সন্ধির নিয়মটি প্রয়োগ করে শব্দটি গঠন করতে হবে। এরপর আছে বতুপ এবং মতুপ প্রত্যয়, এটাও পরিবর্তন হয়। বতুপ পরিবর্তন হয়ে বান আর মতুপ পরিবর্তন হয়ে মান হয়, এবং এক বচনের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। বতুপ প্রত্যয়, মূল প্রত্যয় কিন্তু বতুপ। এটি পরিবর্তন হবে, বতুপ হবে বান আর মতুপ হবে মান, পরিবর্তন হবে। এখন যদি কোনো শব্দের সাথে স্বরীয় বা স্বরী আ যুক্ত থাকে, স্বরীয় বা স্বরিয়া যুক্ত থাকে সেক্ষেত্রে বতুপ প্রত্যয় যুক্ত হয়। আর যদি কোনো শব্দের শেষে রস্বই বা দীর্ঘই প্রত্যয় যুক্ত
স্বরধ্বনি যুক্ত থাকে রস্বই বা দীর্ঘই, সেক্ষেত্রে মান হবে যেমন রূপবান, জ্ঞানবান। জ্ঞান যোগ বতুপ সমান সমান জ্ঞানবান, বুদ্ধি যোগ মতুপ সমান সমান বুদ্ধিমান। এই পরিবর্তনটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা কিন্তু অনেক সময় মনে করি যে কিভাবে পরিবর্তনটা হলো বুঝতেই পারলাম না। আমাদেরকে জ্ঞানবান শব্দটি যদি বলে যে প্রকৃতি প্রত্যয় কি হবে, তখন লিখতে হবে জ্ঞান যোগ বতুপ। একইভাবে বুদ্ধিমান যদি বলে থাকে, শক্তিমান যদি বলে থাকে, বুদ্ধি যোগ মতুপ সমান সমান বুদ্ধিমান। এই পরিবর্তনগুলো আমাদেরকে মেনে নিতে হবে। বি প্রত্যয়, বিত প্রত্যয়টি, বিন প্রত্যয়টি যখন প্রকৃতির সাথে যুক্ত হবে তখন হয়ে যাবে বি। যেমন আমরা মেধা যোগ বিন সমান সমান মেধাবী, আমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে আসে। মেধাবী এর প্রকৃতি প্রত্যয় কি হবে? তাহলে মেধা যোগ বিন, এই যে বিন প্রত্যয় যুক্ত হয়েছে, বিন প্রত্যয়টি যখন প্রকৃতির সাথে যুক্ত হবে তখন তা পরিবর্তিত হয়ে বি হবে। মেধা যোগ বিন সমান সমান মেধাবী, মায়া যোগ বিন সমান সমান মায়াবী। এভাবে পরিবর্তন হয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন এই যে পরিবর্তন, এছাড়াও আরো স্বরধ্বনির পরিবর্তন আছে, এই পরিবর্তনগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো পরিবর্তনের প্রথমে আমরা যেটা বলি যে বৃদ্ধির নিয়ম রয়েছে, গুণের নিয়ম রয়েছে। গুণের নিয়ম সম্পর্কে একটি জানানো হলো যে রস্বই এবং দীর্ঘই থাকলে একার, রস্বউ এবং দীর্ঘও থাকলে ও, এই রি থাকলে অর হয়, এটা গুণের নিয়ম। আর বৃদ্ধির নিয়মের ক্ষেত্রে যদি স্বরী অ থাকে তাহলে স্বরী আ হবে। আমাদের প্রথম যে প্রত্যয়টি রয়েছে সেটা হচ্ছে মূর্ধন্য স্বয় মূর্ধন্য ন। এই প্রত্যয়টি মূলত স্বরী অ বুঝিয়ে থাকে। যদি কোনো শব্দের সাথে এই প্রত্যয়টি যুক্ত হয় তবে তা স্বরী অ হিসাবে পরিণত হবে। যেমন মনোযোগ মূর্ধন্য স্বয় মূর্ধন্য ন মানে হচ্ছে স্বরী অ। তাহলে এখানে আমাদের আগের নিয়মের মতো চলে আসবে। এখানে দেখো স্বরী ময়ের সাথে কোনো স্বরধ্বনি যুক্ত নাই, তার মানে শুধু স্বরী অ আছে। বৃদ্ধির নিয়মে যদি স্বরী অ থাকে তবে তার স্বরী আ হবে। তাহলে আমাদের এখানে পরিবর্তনটা আমরা লিখবো মনু হয়ে যাবে মানো, মনু হয়ে গেল মানো যোগ স্বরী অ। তাহলে এখানে আমরা একটা সন্ধি নিয়ম আছে, ও যোগ স্বরী অ সমান সমান অব। এই পরিবর্তনটাও যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা মানব, মনু যোগ অ সমান সমান মানব। এখন মানব শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে এটা, মানব শব্দের প্রকৃতি প্রত্যয় মনু যোগ মূর্ধন্য স্বয় মূর্ধন্য ন সমান সমান মানব। এটি কোন অর্থে বসে দেয়? এখন প্রশ্ন হচ্ছে কোন অর্থে বসে। এটা অপত্য অর্থে বসে। প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে বিভিন্ন অর্থ প্রকাশ করে, আমরা গতদিনই তা জেনেছি। জাত অর্থে, তারপরে বৃহৎ অর্থে, সদৃশ অর্থে। এরকম বৃহৎ অর্থে একটি শব্দের উদাহরণ গত ক্লাসে দিয়েছিলাম, বলো তো দেখি কেউ পারবে কি? বাংলা তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে, ডিঙ্গা, হ্যাঁ ডিঙ্গো, ডিঙ্গা ডিঙ্গা, থেকে হ্যাঁ ডিঙ্গি থেকে ডিঙ্গা, অর্থাৎ ডিঙ্গি শব্দের সাথে আকার প্রত্যয় যুক্ত হয়ে ডিঙ্গা হয়েছে। এই পরিবর্তনটা আমরা কিন্তু জানি, ঠিক আছে। আর এছাড়াও আছে জ প্রত্যয়, যদি জ প্রত্যয় যুক্ত হয় একইভাবে ভাব অর্থেও কিন্তু অপ্রত্যয় যুক্ত হয়। ভাব অর্থ বোঝা, যেমন শিশু যোগ মূর্ধন্য স্বয় মূর্ধন্য ন মানে স্বরী অ। একইভাবে শৈশব হবে। রস্বই থাকলে বৃদ্ধির নিয়মে ওই হয়, আর গুণের নিয়মে কি হয়?
বলো তো দেখি। প্রশ্নটা বুঝতে পারিনি। যদি শব্দের শুরুতে নাম প্রকৃতির সাথে রস্যই থাকে তবে গুণের নিয়মে কি হবে? স্যার ও হবে। হ্যাঁ, গুণের নিয়মে হবে ও না, গুণের নিয়মে এ, আর বৃদ্ধির নিয়মে হবে ওই। তাহলে এখানে রস্যই আছে তাহলে সই, তারপর রস্য উ আছে, এখানে গুণের নিয়মে ও হয়ে যাবে এবং এটি পরিবর্তিত হয়ে শৈশব হবে। শিশু যোগ অ সমান সমান শৈশব। এই যে মূর্ধন্য ষ মূর্ধন্য ন, এটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। এই পরিবর্তনটা আমাদেরকে একটু গুণ এবং বৃদ্ধির যে নিয়ম রয়েছে, গুণ এবং বৃদ্ধির নিয়মটি জানলেই আমাদের এই পরিবর্তন করাটা মানে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হওয়ার নিয়মটি খুব সহজে আমরা পেয়ে যাব। ইষ্ণু প্রত্যয় মূর্ধন্য শয়ে মূর্ধন্য ন যোগ রস্য ই প্রত্যয় যদি যুক্ত হয় তবে অপত্য অর্থে বুঝিয়ে থাকে। রাবণ যোগ ই সমান সমান রাবণী। বিভিন্ন অর্থে যে প্রত্যয়গুলো যুক্ত হয়েছে এগুলো থেকে আমাদের প্রশ্ন হতে পারে। প্রশ্ন আসতে পারে এভাবে যে শৈশব শব্দে কোন অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে, তারপরে শৈব শব্দে কোন অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে, এভাবে আসে। তারপরে মানব শব্দে কোন অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে, এগুলো আসবে। আবার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে কিন্তু আসে। আমাদের সর্বশেষ আলোচনা হচ্ছে মূর্ধন্য শয়ে মূর্ধন্য নয় রস্যই ক স্নিক। এটি হচ্ছে ইক প্রত্যয় পরিবর্তন হয়ে এই যে মূর্ধন্য শয়ে মূর্ধন্য ন আছে তা ইত হয়ে যায়। ইত হচ্ছে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হওয়ার সময় প্রত্যয়ের যে বর্ণ বা বর্ণ সমষ্টি লোপ পায় তাকে বলা হয় ইত। তাহলে এখানে ইত হয়ে গেল মূর্ধন্য শয়ে মূর্ধন্য ন ইত, তাহলে থাকলো ইক প্রত্যয়। এই ইক প্রত্যয় যুক্ত হলে আমাদের পরিবর্তন হয়, যেমন ইতিহাস যোগ স্নিক বা ইক প্রত্যয় আমরা ব্র্যাকেটে লিখতে পারি। ইতিহাস আছে রস্যই আছে, এটি পরিবর্তিত হয়ে বৃদ্ধি নিয়মে ওই ওই হবে ঐতিহাসিক। ইতিহাস যোগ মূর্ধন্য শয়ে মূর্ধন্য নয় রস্যই ক স্নিক বা ইক প্রত্যয় যুক্ত হবে এবং তা পরিবর্তিত হয়ে ঐতিহাসিক হবে। এগুলো বিভিন্ন অর্থে বসে। সাহিত্য যোগ ইক সমান সমান সাহিত্যিক, বেত্তা অর্থে বা দক্ষ অর্থে ব্যবহৃত হয়। বেদ যোগ ইক সমান সমান বৈদিক, বিজ্ঞান যোগ ইক সমান সমান বৈজ্ঞানিক। এগুলো বেত্তা বা দক্ষ অর্থে যে বিষয়ে যে দক্ষতা বোঝাতে ইক প্রত্যয় যুক্ত হয়েছে। বিষয়ক অর্থে যেমন আমাদেরকে বলেছে সমুদ্র যৌগিক সমান সমান সামুদ্রিক, সমর যোগ ইক সামরিক। এগুলো সমাজ যোগ ইক সাময়িক, সমাজ সম্পর্কিত বা সমাজের সাথে বিষয়ক আলোচনা, অর্থাৎ এগুলো সামাজিক বিষয়, এগুলো নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। আবার বিশেষণ পদ গঠনেও কিন্তু ইক প্রত্যয়টি যুক্ত হয়ে থাকে, যেমন অকস্মাৎ যোগ ইক সমান আকস্মিক, হেমন্ত যোগ ইক সমান সমান হৈমন্তিক। আশা করি তোমরা সবাই আজকের আলোচনা বুঝতে পেরেছো। কারো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, সর্বশেষ আলোচনা হচ্ছে তোমাদের 23 তারিখ থেকে টিউটোরিয়াল পরীক্ষা। রুদ্র আছো, রাফি আছো, আমার শাখার যারা আছো, অন্যান্য শাখারও যারা রয়েছে, 23 তারিখ থেকে টিউটোরিয়াল পরীক্ষা। আগামীকাল থেকে তোমাদের প্রশ্ন এবং খাতা স্কুল থেকে সরবরাহ করা হবে, তোমরা নিয়ে যাবা, ঠিক আছে? সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।